শহরের বেশ বড়সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে জাঙ্কুক আর সুগা। যতদূর তথ্য পেয়েছে কাই আর সানজে, অর্থাৎ এই ড্রাগস পাচার, হিরোইনের ব্যবসা আর নারী পাচারের সবের মূলের হোতা এই হোটেলেই গা ঢাকা দিয়েছে। তাই তাকে ধরতে এখানে ছুটে আসা জাঙ্কুক আর সুগা। তাই এদের মিশনে চিহ্নিত করা হয়েছে, সকল অপরাধীদের ধরেও ফেলেছে। এখন শুধু বাকি এই সানজেকে ধরা। একবার ধরতে পারলে এই মিশন সম্পূর্ণ হবে। সুগা এবং জাঙ্কুক ইতিমধ্যেই হোটেলের চারিদিকে নিজেদের ফোর্স দিয়ে ঘিরে ফেলেছে। সুগা আর জাঙ্কুক আর বেশি দেরি করলো না, চারিদিকটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে পড়লো হোটেলের ভেতরে। ম্যানেজারের সাথে কথা বলে সানজের কক্ষের ডুপ্লিকেট একটা চাবি নিয়ে এগিয়ে গেল সেদিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে উঠলো সুগা এবং জাঙ্কুক। এই কি, কোথায় এসে পড়েছে তারা? এই কক্ষ দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। চারিদিকে ফুল আর ফুলের পাপড়ি দ্বারা সাজানো। জাঙ্কুক হতবাক, সুগার পানে তাকিয়ে তারপর বলে, আমরা সঠিক কক্ষে এসেছি তো সুগা? জাঙ্কুকের কথা শেষ হতে না হতেই সুগা দৌড় দিল বাইরের দিকে। কক্ষের দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবারও ছুটে এলো জাঙ্কুকের পাশে। আশেপাশে তাকিয়ে বলে, আমাদের তো এই রুমটার কথাই বলা হয়েছিল স্যার। জাঙ্কুক আশেপাশে ভ্রু কুঁচকে তাকালো, সন্ধিহান কণ্ঠে চোখ বুলালো আশেপাশে। হোটেলের কক্ষে শুভ্র রঙা বিছানায় সাজানো রয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। আবার সুন্দর করে স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমন কক্ষে আছে সানজে। বেটার বুড়ো বয়সে কি বাসর করে শখ জেগেছে নাকি? জাঙ্কুকের চিন্তা ভাবনার মাঝে হঠাৎ খট করে একটা শব্দ আসে তাদের কর্ণে। শব্দের উৎস খুঁজতেই জাঙ্কুক আর সুগা তাকালো সেই দিকে। সাথে সাথে আঁখিটায় বড় বড় হয়ে গেল দুজনে। তারা কোন স্থানে এসে পড়লো? শেষ পর্যন্ত এক রমণী খোলা মেলা একখানা নাইটি পরে তাদের সম্মুখে। শরীরের প্রায় প্রতিটি ভাঁজীয় নাইটির ওপর দিয়ে দৃশ্যমান। জাঙ্কুক চোখ নিচে নামিয়ে নিল। সুগাও ভয় ভয়ে ঢুকিল। মেয়েটার দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্য পাশে। জাঙ্কুকের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে বলে সুগা, এই মেয়েটার গায়ের নাইটিটা কোথায় পাওয়া যাবে স্যার? জাঙ্কুক ভ্রু কুঁচকালো, তারপর সুগার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? মানে দুদিন পর তো আমাদের বিয়ে, তারপর বাসর রাতে বউকে গিফট করতাম। জাঙ্কুক সুগার কথা শুনে হতভম্ব হলো। বাসর রাতে বউকে উপহার দিবি, তাও আবার এমন খোলামেলা নাইটি? সুগা কাচুমাচু ভঙ্গি নিয়ে বলে, কি করব বলুন স্যার, জিমিন তো আপনারই বোন, আপনার রক্তই বইছে ওর শরীরে। এই রক্তের উপরে এক বিন্দু পরিমাণও বিশ্বাস নেই আমার। বউকে বাসর ঘরে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ না করে এইরকম একটা নাইটি কিনলাম। পরে দেখা গেল আপনার বউ নাইটি সহ আমাকে ধাওয়া করছে, নয়তো বাসর ঘরেই আমার মুখের উপরে নাইটি ছুঁড়ে মারছে। তখন কি হবে? তার থেকে এই রকম অল্প দামের খোলামেলা গুলিস্তান নাইটি ছুঁড়ে মারবে আমাকে, সেটাই ভালো হবে। আর সেটা ছুঁড়লে আমি তারপর আপনার কক্ষে ছুঁড়ে মারবো, বেশ টাকার ক্ষতি হলো না? জাঙ্কুক দাঁতে দাঁত চাপে কটপট করে তাকায় সুগার দিকে। নির্লজ্জ বেহায়া, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে আজেবাজে কথা বলছিস? এক থাপ্পড়ে সব দাঁতগুলো ফেলে দেবো মির্জাপুরের বংশধর। জাঙ্কুক আরো কিছু বলতে চাইছিল, তবে তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো জাঙ্কুকের সম্মুখে। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইলো জাঙ্কুকের বক্ষস্থল। সাথে সাথে ছেলেটা ছিটকে দূরে সরে গেল। দূরে থাক বেয়াদব মহিলা, আমার ঘরে মুরগির বাচ্চার মতো ফুটফুটে একটা বউ আছে। মেয়েটা তবুও জমল না। নিজের কাঁধ থেকে নাইটির একটা হাতা একটু নিচে নামিয়ে কামুক দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। ওষ্ঠ কামড়ে বিশ্রী হাসি দিল। ঘরের বউ ঘরে আর বাইরে আমরা আছি, আমাদের একটু সময় দাও বাবু। আমার মা আছে, নতুন করে আমার কোনো মায়ের দরকার নেই। দূরে সর বেয়াদব মহিলা। মেয়েটা আহাম্মক বলে গেল জাঙ্কুকের কথায়। এসব কি বলছে? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আমি তোমার মা হতে যাবো কোন দুঃখে? এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না, তবে বাবু বললি কেন? বেয়াদব মহিলা, কোন দিক থেকে আমাকে তোর বাবু বলে মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর। এতদিন বইয়ের কাছে থাকলে তোর মতো 2-4টা বাবুর বাপ হতাম আমি। পেটের মাথা ঘুরে গেল। এই কার পাল্লায় পড়লো সে সাথে কিছুটা অপমানিত বোধ করলো। তবে কিছু করার নেই, যে তাকে যে কাজ দেওয়া হয়েছে তাকে তো করতেই হবে। কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পাবে। অবশ্য ইতিমধ্যে কিছুটা নিয়েও ফেলেছে। মেয়েটা আরো এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। তুমি না বড্ড রসিক পুরুষ, আমার তোমাকে বড্ড ভালো লেগেছে, কিন্তু তোকে আমার মোটেও পছন্দ হয়নি। দূরে সর আমার থেকে। মেয়েটা মানলো না জাঙ্কুকের কথা, তবু এগিয়ে যেতে শুরু করে ছেলেটার পানে। সাথে সাথে পিছনে কোচার বন্দুকটা বের করে হাতে নিল। জলের গতিতে মেয়েটার মাথায় ঠেকালো।
ভুল মানুষের কাছে এসে পড়েছিস, আর তোকে যারা পাঠিয়েছে তারাও হয়তো ভুলে গিয়েছে আমি কে। স্ক্রিপ্টটা ভালো ছিল, তবে বড্ড পুরনো। এইসব নাটক সিনেমাতে দেখাতে দেখতে মানুষের মুখস্থ হয়ে গেছে। তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। জাঙ্কুকে এভাবে মাথায় বন্দুক টাকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। মৃত্যু ভয়ে বুক কেঁপে উঠল তার। লোক গেলে তারপর বলে, দয়া করে আমাকে মারবেন না স্যার, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে, আপনাদের আর বিরক্ত করব না। এই তো লাইনে এসেছিস, এবার মানে মানে বলে ফেল তো কে পাঠিয়েছে এখানে তোদের। কেউ না, আমি নিজে এসেছি। বলবি নাকি এখানে গুলি করে খুলিয়ে উড়িয়ে দেবো তোর? বলছি ওই মিস্টার সানজে। জাঙ্কুক বন্দুকটা নিয়ে ফেলে মেয়েটির কপাল থেকে। সুগাকে আদেশে সুরে বলে, দুইজন নারী সদস্যকে ডাক, এটাকে উত্তম মধ্যম দিতে বল কিছু। দেখ মুখ থেকে আরো কিছু বের হয় কিনা। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এত মনে হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, সেই সানজেকে এই শহরে ঘাঁটি বেঁধে বসে রয়েছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে জাঙ্কুক। এই মুহূর্তে তাকে না যদি ধরা যায় তাহলে সমস্যা হতে পারে। ব্যক্তিগত জীবন পিছনে ছুটে তাহলে আর হবে না। জাঙ্কুক চলে যায় সেখানে। সকল দায়িত্ব পালন শেষে দেখে বুঝিয়ে পড়বে। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে। পার হয়েছে পুরো 24 ঘন্টা। ওই সানজি এবং তার দলবলকে ধরতে গিয়ে বাড়িতেও কল করা হয়নি। এত বড় জটিল একটা কেসের অবশেষে সমাধান ঘটেছে জাঙ্কুক এবং সুগার দ্বারা। ওই সানজি এবং তার দলবলকে ধরা গেছে। ঝামেলাহীনভাবে নিজের বউকে এবার একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে। জাঙ্কুক বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠলো জাঙ্কুক। এই বাড়ির বসার কক্ষটা যেন কান্নায় কান্নায় পরিণত হয়েছে। বাড়ির লোকজন তো আছে, সাথে রয়েছে মিস্টার সুবিন সাহেব এবং তার সপরিবার। জাঙ্কুক ভ্রু কুঁচকালো, তবে হাজারো হলে উপশ্বশুর বাড়ির লোকজন। নম্র ভদ্র স্বভাব করে তারপর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মিস্টার সুবিন সাহেব থমথমে কণ্ঠে জাঙ্কুককে বলে, ভালো। আর কোথায় থাকতে দিলে তুমি? ভালো থাকতে দিলে কি সপরিবারে আজ আমাদের এখানে আসতে হতো? কেন, আমি এবার কি করেছি? এমন সময় বিয়ঙ্কু উচ্চ কণ্ঠস্বরে বলে, ভাইয়া অনলাইনে দেখ। মিস্টার সানজেকে গ্রেফতার করার এতটাই ব্যস্ততা ছিল যে 24 ঘন্টা ফোনটাও হাতে নেয়নি। নোটিফিকেশনের শব্দে এবার মোবাইলটা কেঁপে ওঠে। কপালের ভাঁজ অব্যাহত রেখে জাঙ্কুক মোবাইলটা খুলতে চোখ কপালে ওঠে। টিভির দিকেও চোখ পড়তে চোখ কপালে উঠলো জাঙ্কুকের। মাথায় তার আকাশ ভেঙে পড়েছে। এটা সেই দিনে সে হোটেল রুমের ছবি যেখানে সে মেয়েটা ছিল। অবশ্য এই ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে গোপন ভাবে তোলা হয়েছে। একটা ছবিতে দেখা যাচ্ছে জাঙ্কুকের সামনে খোলামেলা পোশাকধারী সেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, আর একটা ছবিতে দেখা যাচ্ছে জাঙ্কুকের সামনে খোলামেলা পোশাকধারী মেয়েটা জাঙ্কুককে ছুঁয়ে দিতে চাইছে। এইসব আপলোড করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। অবশ্য তাতে আবার শিরোনাম হিসেবে যুক্ত করা হয়েছে, সিক্রেট পুলিশ অফিসার জিয়ন জাঙ্কুকের সিক্রেট ফাঁস। কোন কোন সংবাদ মাধ্যম আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য জিয়ন জাঙ্কুক হোটেল রুমে নারী দেহে মগ্ন। আবার কোনটাই লেখা, দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে গেল। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে জাঙ্কুকময় এক পরিবেশ। কেউ কেউ আবার দাবি করছে তার কাছে নাকি জাঙ্কুকেরও লিংক আছে। জাঙ্কুক এবং হোটেল রুমের ওই মেয়েটা ছবি পোস্ট করেছে, তার উপরে আবার ক্যাপশনে লেখা, লিংক চাইলে ইনবক্স করুন। জাঙ্কুক আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তার তো কিছুই হলো না, লিংক করতে কি এলো? আসলে বাঙালিরা বোঝে বেশি, ক বললে কলিকাতা বোঝে নাই। দুটো ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলো কি পড়লো না, তার মধ্যে লিংক চলে এলো। আর ছবিগুলোর পিছনে কি আছে না আছে বাজ বিচারও করলো না। প্রমাণ ছাড়া এইরকম সংবাদগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে এর জবাব দিয়ে জাঙ্কুক চাইবে তাদের নিকট। সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেবে। মেয়েটা নিশ্চয়ই তাকে ভুল বুঝছে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বুঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। জাঙ্কুক অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলে, এইসব মিথ্যে, এইগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। এটা বলার সাথে সাথে যে হোক বলে ওঠে, কোনটা ফাঁসানো আর কোনটা যে সত্যি তা এখন পুরো দেশের মানুষ জানে। প্রমাণ তো অনলাইনে ঘোরাফেরা করছে। আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো এক চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। আমার বউকে আমি কোথাও যেতে দেব না। এই মেয়েটাকে ছাড়া তার একটা মুহূর্তও কাটে না। সেখানে নিয়ে চলে এলে তো তার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। যাকে বুকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না, তাকে ছেড়ে জাঙ্কুক থাকবে কি করে? না, তেকে কোথাও যেতে দিতে পারবে না। তেকে তার কাছেই রাখবে।
ইতিমধ্যেই তেতে উঠল ইয়নো। তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের সাথে থাকতে দেব না। ঘরের বউ রেখে হোটেল রুমে যাস মেয়েদের জন্য? ছি ছি, ভাবতেও লজ্জা লাগছে আমার। জাঙ্কুক এক পর্যায়ে তেতে উঠল। কেউ কিছু না জেনে তার উপর বেশি অভিযোগ লাগাচ্ছে, চরিত্রহীন বানাতে চাচ্ছে তাকে। তবে এর থেকে বেশি আশ্চর্য হলো তিনি নিজের পরিবারকে দেখে। এতটুকু বিশ্বাস রাখা গেল না জাঙ্কুকের উপরে। খারাপ লাগছে ছেলেটার জন্য। ছেলেটাও কিছু বলতে যাবে, মুখ খুলতে চাইলেও সে সুযোগটা পেল না। তার আগে এতে হাত তুলে থামিয়ে দিল জাঙ্কুক। সকলের মুখে তাকিয়ে থমথমে কণ্ঠে বলে, আমার স্বামীকে রেখে আমি কোথাও যাব না। কিন্তু আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনোদিন অন্যায় কাজের সাথে যুক্ত হতে পারে না। আর আজ এই সংবাদের পর অন্তত এটা প্রমাণ হয়ে গেল সে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবেই রয়েছে। আমি আমার স্বামীর পেশা নিয়ে গর্ববোধ করি। মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে, এর মানে এটা নয় সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি, ভরসা করি। সেখানে এই অনলাইনে তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, অন্য কোথাও যাব না। কথাগুলো বলেই আর কারোর পানে তাকানোর প্রয়োজন বোধ করলো না তে। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে চলে গেল। জাঙ্কুকের ওষ্ঠে ফুটে উঠল বিজয়ের হাসি। প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। তে তাকে এত বিশ্বাস করছে, এরপর আর তার কি চাই? এখন যদি পুরো পৃথিবীও তার বিরুদ্ধে চলে যায় তাতে কিচ্ছু যায় আসে না। জাঙ্কুক সবার পানে তাকালো একবার। ইচ্ছে করছে বইয়ের কথা শুনে এক্ষুনি বাড়ির সকলের সম্মুখে এক ঝাঁকানাকা নাচ দিতে। শুধুমাত্র মান ইজ্জতের ভয়ে নাচটা দিল না, সময় ব্যয় করে ছুটলো তার নিজের বইয়ের পিছু পিছু। কক্ষে ঢুকিতে দরজা লাগানোর আগে জাঙ্কুক রুমে ঢুকে পড়ে। দুই হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইলেও নিজের সাথে, কিন্তু তে ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। একদম ছবে না আমাকে, আমার কাছ থেকে দূরে সরে থাকুন ব্রিটিশ পুরুষ। জাঙ্কুক কষ্ট কামড়ে হাসলো। বুঝলো তার বউটা অভিমান করে রয়েছে। নিচে তে তার স্ত্রীর হওয়া দায়িত্ব পালন করে এসেছে। এবার জাঙ্কুককে তার স্ত্রীর অভিমান ভাঙাতে হবে, একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। জাঙ্কুক তে ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর টুপটাপ করে কয়েকটা চুমু খেলো তার বউয়ের গালে। ভালোবাসি বউ। এই যে একদম ন্যাকামো করবে না, শুনুন আমার কাছ থেকে। সরি বউ, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমার আগেই আমার পেশা সম্পর্কে তোমায় বলে দেওয়া উচিত ছিল। আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম বউ। আর পুলিশের সদস্যের সিক্রেট মিশন বলতে তো বোঝোই, এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখন কার কি হয়ে যায় এর কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম তুমি হয়তো মেনে নিতে পারতে না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতিও আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিচ্ছু বলিনি, ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু তার আগে এই সব ঘটে গেল। কথাটা বলেই জানতো দীর্ঘশ্বাস ছাড়লো। কণ্ঠে কিছুটা স্বাভাবিক করে আবারও বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবিগুলো দেখছো ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগী আসামিকে গ্রেফতার করতে গিয়ে ওই অসভ্য মার্কা মেয়েটাকে পেয়েছিলাম আমরা ওই হোটেলের কক্ষ থেকে। সুগাও ছিল আমার সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য আমার কাটছাট করা ছবিটাই ওখানে আপলোড দেওয়া হয়েছে। তে মনোযোগ দিয়ে শুনলো জাঙ্কুকের সমস্ত কথা। তারপর ভেঙচি কেটে বলে, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমাকে, আমি আপনাকে বিশ্বাস করি তো। এই জন্যই তো আমি আমার বউটাকে এতটা ভালোবাসি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে আপনি এই চাকরিটা পেলেন কখন? তারপর আবার মিশন? পড়াশোনা শেষ করে আমি ফিরেছিলাম প্রায় 3 বছর আগে। সকলের অগোচরে দেশেই ফিরেছিলাম, যদিও পরিবারের লোক এই সম্পর্কে কিছুটা জানে। হ্যাঁ, তবে সবাই জানে না এই চাকরি তখনকার। এবং এরপরে এই মিশনের কাজে আবারও দেশের বাইরে চলে গেছিলাম। ফিরেছি কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে, বা আমি জানিয়েছি, তার আগে কেউ জানে না। তের হৃদয়ে ঘনীভূত অভিমানীরা আরো গাঢ় রূপ ধারণ করলো জাঙ্কুকের কথা শ্রবণ করে। অভিমানী কণ্ঠে বলে, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, অথচ একটা বাড়ির জন্য খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন। আপনার এই ভালোবাসার দাম? ওইটাই সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভেবেছিলাম আমার সাথে তোমার বিয়েটা যেহেতু হয়েছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই হয়ে আছো, আমার থেকে আর কোথায় পালাবে।
তাছাড়া আমার পরিবারের প্রতি আমার ভরসা ছিল। যতদূর জানছিলাম যে তোমার প্রতি ওরা অগাধ ভালোবাসে, তাই জন্য ভেবেছিলাম তোমাকে ওরা ধরেই রেখেছে। কিন্তু এইভাবে যে ধরে না রেখে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে আমি কি করে জানতাম? আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে পুলিশের চাকরি পেলেন কিভাবে? প্রথমত কেউ জানতো না যে আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্টের যোগ্যতার ভিত্তিতেও বিবাহিতরাও গ্রহণযোগ্য হয়। তিনি চুপ রইল কিঞ্চিত সময়, অতঃপর হুট করে বলে ওঠে, ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। আরে ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। জাঙ্কুক এ পর্যায়ে এসে হঠাৎ করে ছেলেটাই দেখে উৎসুক নয়নে তাকিয়ে দেখে শোধায়, কি সারপ্রাইজ? তে কোনো উত্তর দিল না। একটু এগিয়ে গিয়ে টেবিল থেকে ডাক্তারের একটা রিপোর্ট তুলে নিল। জাঙ্কুকের পানে হাত বাড়িয়ে দিয়ে তারপর বলে, পড়ে দেখুন। জাঙ্কু কিছুটা ঘাবড়ে গেল। কি আছে এই রিপোর্টে? আর তেই বা এত আয়োজন করে রিপোর্টটাকে পড়াচ্ছে কেন? কোনো অসুখ টসুখ করেছে নাকি মেয়েটার? জাঙ্কুকের হৃদয় ব্যাকুলতায় ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করে রিপোর্টের একটা স্থানে এসে চোখ আটকে গেল। চমকে তাকালো তেয়ের দিকে। তে বুঝলো এই তাকানোর মানে। ভেঙচি কেটে সে বলে, এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটাই। কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই যে লুকিয়ে রাখতে পারবো, তাই পারিনি। জাঙ্কুকের কানে যেন কিছুই পৌঁছালো না তের একটা কথাও। সে ভ্যাবলার মতোই তাকিয়ে রইল ওইভাবে। নিজে চোখকে বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আরেকবার পড়লো রিপোর্টটা, অতঃপর হুট করে ছুটে এসে জড়িয়ে ধরল তেকে। আবেগে কণ্ঠে বলে ওঠে, আমি যা দেখছি তা কি সত্যি বউ, নাকি সবটা স্বপ্ন? একদম সত্যি মিস্টার জিয়াং জাঙ্কুক, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামিটা ছাড়ুন মশাই। এখন আরো বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা, এখন পাগলামি করব আমার ছাপনাতে নিয়েও। কেউ আটকাতে পারবে না আমাদের। কিছুক্ষণ আগে জিমিনের বিদায় হয়েছে, আর বেচারা সুগা সে ভেবেছিল জাঙ্কুকদের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে, মানে বউ পেয়ে গেছে। এরপর আর কোনো বাধা বিপত্তি থাকবে না বউকে পাওয়াতে। কিন্তু তার হলো কই, এই বাড়িতে এসে বিয়ের নিয়ম কানুন পালন করতে অর্ধরাত হয়ে গেছে। তারপর আবার এই কাজী মহলের উৎপাত, টাকা ছাড়া নাকি বাসর ঘর ঢুকতে দেবে না। একদম তালা ঝুলিয়ে দিয়েছে তার ঘরে দরজায়। বিষয় চোয়াল ঝুলে পড়লো সুগার। আমার বউ, আমার বাসর ঘর, তোদের টাকা দেবো কেন? তোমার বাসর ঘর তোমার বউ, কিন্তু তারা তো আমাদের। টাকা না দিলে চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতেও সারা রাত একা বউহীনায় কাটাতে হবে। সুগা হতবাক হলো। এই মুহূর্তে অসহায় দৃষ্টি ফেলল তাদের সকল কাজের মহলের উপরে। তারপর এক প্রকার বাধ্য হয়ে টাকা দিয়ে দিল। জিমির লজ্জায় মাথা নিচু করে ফেলে। সুগা এক হাতে লাজে রান্না বউকে টেনে নেয়। মেয়েটা চুলের ভাঁজে রেখে চুমু খেয়ে তারপর বলে, ভালোবাসি। জিমিনও মুখ লুকালো সুগার পক্ষে, লাজুক স্বরে বলে, আমিও ভালোবাসি। সময় চলেছে নিজ গতিতে। সে অপেক্ষা করে থাকে না কারোর জন্য। চোখের পলকে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। জিমিন সন্তান সম্ভবা। প্রেগনেন্সি 5 মাস চলছে মেয়েটার। আর অন্যদিকে ইয়ানোর সাথে জেনির বিয়েও হয়ে গিয়েছে। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকে ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়াম আলোয়। জাঙ্কুক সারাদিনের পর বাড়ি ফিরল মাত্রই বাবার আগমনী বার্তা ছোট তেকুকের কর্ণে পৌঁছাতে সে কাঁদতে কাঁদতে ছুটল সেই দিকে। রাতে এই সময় ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ব্রুকুচকে ছেলের দিকে তাকায়। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? 4 বছরের ছোট্ট তেকু কান্না জড়িত কণ্ঠে জবাব দেয়, আমাকে মা মেরেছে। জাঙ্কুকের মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটিয়ে তুলল। সাথে সাথে কণ্ঠে কিছুটা ক্রোধ এনে বলে, কে মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস যে আমার বাবাকে মারে? শুধু একবার নাম বলো, আমিও তাকে মেরে দেবো এক্ষুনি। মামা মেরেছে। তিন নাম শুনে চুপসে গেল জাঙ্কু। অবশ্যই এই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস কেউ রাখে না। এটা আগেই বোঝা উচিত ছিল তার, কিন্তু কথা সেটা নয়। কথা হলো সেই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে তের নিকটে আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলে সহ নির্ঘাত তাকেও কোকো ছাড়া হতে হবে। তার চেয়ে ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নেবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনির জন্য জাঙ্কুককে গত 3 দিন ধরে স্থান দেবে না তার কক্ষে।
এখন তো কোনোভাবেই বউহীনা রাত কাটানো যায় না, তা আবার অন্য পক্ষে কাটাতে হবে। জাঙ্কুক এবার হাঁসফাঁস করে ছেলের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছো তাই না? তাই তো মাম্মাম মেরেছে। শুধু শুধু তোমার মাম্মাম তো তোমাকে মারবে না। টিকুকে কান্না বন্ধ করে সাথে সাথে বাবার দিকে ছোট ছোট চোখ করে তাকায়। তুমি মাম্মামকে ভয় পাও বাবা? না বাবা, তোমার মাম্মামকে আমি ভয় পাই না, তবে ভীষণ ভালোবাসি। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে চাই, তখন সেই কথাটা আমার হৃদয়ে আঘাত হানে সর্বপ্রথম। তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে কিছু বলতে পারি না আমি। তা কি কথা হচ্ছে বাচ্চাদের মধ্যে? টিকুক চোখ বড় বড় করে তাকায় তার মায়ের দিকে, নিরীহ মুখশ্রী নিয়ে বলে, আমি কান্না করছিলাম তখন পাপা এসেছিল। পাপা মাকে বলল আমার নাকি একটা ছোট্ট বোনের প্রয়োজন, সবার বোন আছে, শুধুমাত্র আমারই নাকি নেই। টিক অটমার দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হতভম্ব নয়নে তাকিয়ে আছে। মাত্র 4 বছরের ছোট নাদুস নুদুস তার ছেলের পানে। এইসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা এই ধরনের কোনো বাক্য ধারে কাছে তো যায়নি। আচ্ছা, ছেলে তার তো নাকি হসপিটালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছে? জাঙ্কুকের ভাবনা চিন্তার মাঝে হৃদয় থেকে তীব্র বেগে চিৎকার করে ওঠে। প্রতিবাদের স্বরে জাঙ্কুকের হৃদয় তাকেই বলে, ওরে, এই ছেলে তোর, একদম তোর মতোই চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই রে। সারা জীবন তুই তোর বাপ মাকে জ্বালিয়ে এসেছিস, এখন তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে।